দর্শক, আপনারা জানেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর কিন্তু ফলাফল ঘোষণার পরে আসলে বিজেপি সরকার গঠন করবে। ভূমিধস বিজয়ের পরে কিন্তু সেখানে নির্বাচন পরবর্তী যে সহিংসতা, সেই সহিংসতায় 4 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং যে মুসলিম অধিবাসীরা রয়েছে তাদের ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ব্যাপক সহিংসতা হয়েছে এবং একই সাথে রাজনৈতিক যে উত্তাপ সেটা ছড়িয়েছে। সেটা আসলে আমাদের দেশের রাজনীতিতে কতটা প্রভাব পড়বে, কি ধরনের প্রভাব পড়বে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের অতিথিদের সাথে। দর্শক, আজ আমাদের সাথে আছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। একটু শুরুতেই আমি আসতে চাচ্ছি আপনাদের দুজনের কাছে। আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, তবে শুরুতেই জনাব কামরুজ্জামান, আপনার কাছে আসলে জানতে চাই যে বিধানসভা নির্বাচনে বিজেপির ভূমিধস জয়ের পরে আসলে নির্বাচন পরবর্তী যে সহিংসতা সেটা আমরা দেখেছি এবং একই সাথে যে সেখানকার মুসলিম অধ্যুষিত যেই এলাকায় সেখানেও কিন্তু ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা দেখেছি। আসলে এই ধরনের ঘটনা বাংলাদেশে কি ধরনের প্রভাব পড়তে পারে বা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, সেই আশঙ্কা রয়েছে, সেটা জানতে চাই। এবং একই সাথে জানেন যে এর প্রেক্ষিতে আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমাদের সীমান্তে বিজেপিকে নির্দেশ দেওয়া হয়েছে যে নজরদারি বাড়ানোর জন্য এবং নজরদারি জোরদার করার জন্য। আসলে কেন, আসলে কিসের ইঙ্গিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এরকম বললেন, আপনার কি মনে হয়? আমি ৭১ টেলিভিশনের দর্শকদের সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আপনার প্রশ্নের উত্তরে আমি একটা কবিতার লাইন দিয়ে শুরু করছি। বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলাদেশের মাটি দুর্জয় ঘাঁটি, দেখে নিক দুর্বৃত্ত। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যা বলেছেন আমি তার সাথে একমত। বাংলাদেশে এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের এই যে বিধানসভার ইলেকশন, তার রেজাল্ট নিয়ে তাদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে, এগুলো আমাদের দেশের কোনো কিছুকেই এফেক্ট করবে বলে আমার মনে হয় না। কারণ বিজেপি সরকার এই প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে এসছে, বাট আমাদের যারা বর্ডারিং আরও যে ভারতের কয়েকটা স্টেট আছে, মেঘালয়ে আপনার এনপিপি, ন্যাশনাল পিপলস পার্টি, এটা আপনার লোকাল, এরা ওখানে আছে। বাট আপনার আসাম, ত্রিপুরা, মিজোরাম, এগুলোতে কিন্তু বিজেপি আপনার আগে থেকেই আছে তাদের বিধানসভায়। তো পশ্চিমবঙ্গে বিধানসভায় এবার ভূমিধস বিজয় পেয়েছে। মমতা ব্যানার্জির দল ৮০ সিট পেয়েছে, ওরা ২৬৭ সিট পেয়েছে, একটাতে ইলেকশন বাকি আছে। তো যাই হোক, আমার মনে হয় এই ইলেকশন যে দেশে যেভাবেই হয়, এই ইলেকশন কিন্তু যখন হয়েছিল অত্যন্ত নিরাপদ ইলেকশন ছিল। এটার যখন ফলাফল ডিক্লেয়ার করা হলো তখন আমরা দেখলাম যে এখানে আপনার একটু গোলাগুলি হয়েছে, নিরাপত্তা বাহিনীর লোকজনও গুলিবিদ্ধ হয়েছে, দুঃখজনকভাবে 4 জন মারা গেছেন। তো আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বা বৈদেশিক কোনো কিছুতেই এদের এই রেজাল্ট বা কোনো কিছুই কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করছি না। ধন্যবাদ। আমি এবার একটু, আপনি থাকুন আমাদের সাথে, আপনার সাথে আবারও আমরা আলোচনায় আসবো। আমি এবার একটু জনাব মাহফুজুর রহমান, আপনার কাছে আসতে চাই। আপনার কাছে জানতে চাই, আসলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আপনি এর মধ্যেই জেনেছেন যে বিজেপিকে নির্দেশ দিয়েছেন যে জোরদার করার জন্য নিরাপত্তা। তো সেক্ষেত্রে আসলে আপনার কি মনে হয়, কেন আসলে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের ফলাফল ঘোষণার পর দিনই এমন ঘোষণা দিলেন? এটা তো কিছুটা আমরা অনুমান করতেই পারি যে যেহেতু পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় আপনার তাদের বহু ভোটারের ভোটাধিকার বাতিল করা হয়েছিল। তো একজনের ভোটাধিকার যদি বাতিল করা হয় তার মানে সে সেখানকার নাগরিকই না, সেটাই তার চ্যালেঞ্জের মুখোমুখি তখন হয়। তো সেইটা যদি সে আপিল করে বা অন্য কোনো ভাবে সেটা নিষ্পত্তি করতে না পারে, অথবা ভারত সরকার যদি সেই ব্যাপারে কোনো স্পষ্ট সিদ্ধান্ত না নেয়, তাহলে একটা সম্ভাবনা থাকে যে তখন
এই বিশাল জনগোষ্ঠীকে, এখানে 91 লাখ জনগোষ্ঠী, তো সেই জনগোষ্ঠী তাহলে তাদের স্ট্যাটাস কি হবে? তো হয় তারা শরণার্থী হয়ে যাবে, অথবা তারা স্টেটলেস হয়ে যাবে, কিছু একটা হয়ে যাবে। এইটা বিজেপি দীর্ঘদিন থেকে বলেছে যে এই পশ্চিমবঙ্গে যারা এইরকম ভাবে অবস্থান করছে তাদের অনেকে বাংলাদেশ থেকে কোনো না কোনো ভাবে মাইগ্রেট করেছে। এটা হলো বিজেপির একটা ন্যারেটিভ, তারা দীর্ঘদিন থেকে এই কথা বলছে। তো স্বাভাবিকভাবে সেটার একটা, তখন যদি আপনি ফল ব্যাক দেখেন তো দেখা যাবে যে নির্বাচনের পরে কেউ কেউ নিরাপত্তার জন্য, ব্যক্তিগত নিরাপত্তার জন্য এই মুখী হওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে আসতে পারে। আপনারা জানেন যেমন রোহিঙ্গারা, তারা তো মিয়ানমারের নাগরিক, কিন্তু তারাও তো বাংলাদেশে এসেছিল নিরাপত্তার জন্য। তো একইভাবে ভারতেও যদি এরকম ভারতের কোনো নাগরিক বা অন্য যে কেউ মনে করে যে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, জীবন বাঁচানোর জন্য তারা হয়তো এই ধরনের উদ্যোগ নিতে পারে। সেদিক থেকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই উদ্যোগ নেওয়াতে আমার কাছে মনে হয় যে প্রথম থেকে একটা স্পষ্ট বার্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে আমরা এই ধরনের পরিস্থিতির জন্য তৈরি আছি, and we do not welcome anybody. একই সাথে একটু জানতে চাই জনাব মাহফুজুর রহমান আপনার কাছে যে আমাদের যখন কিনা অন্তর্বর্তী সরকারকালীন সময়ে আসলে ভারতের সাথে সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছিল, আমরা দেখছিলাম। তো নির্বাচনের পরে আসলে আমরা ভাবছিলাম যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের আভাস আমরা পাচ্ছিলাম। তো এক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় এবার আসলে কি ইঙ্গিত পাচ্ছেন মনে হয় যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কতটা বজায় থাকবে, বা সেদিকে কোনো ধরনের আশঙ্কা আছে কিনা? সত্য যে অন্তর্বর্তী সরকারের সময় আমাদের যথেষ্ট টানাপোড়েন ছিল দু দেশের সম্পর্কের মধ্যে, এবং সবাই আশা করেছিল যে নির্বাচিত সরকার আসার পরে আপনার সম্পর্কের উন্নতি হবে। সম্পর্কের এটা সত্য যে উন্নতি হচ্ছে, কিন্তু যতটুকু উন্নতি হলে আমরা খুশি হতাম অথবা আমাদের কাছে স্পষ্টভাবে প্রতিভাত হতো যে সম্পর্কটা আপনার পজিটিভলি এগোচ্ছে, সেইটা আমরা অতটা দেখতে পাই না। এটা ভারতের দিক থেকে যদি আপনার তাদের ভিসা আগের মতো শিথিল করা হতো তাহলে একটা মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হতো অথবা একটা ধারণা তৈরি হতো যে সম্পর্কটা উন্নত হতে যাচ্ছে। আমি মনে করব আমাদের সরকারকে আরেকটু প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত, বা এখনো উচিত। কারণ হলো আমরা যদি প্রোঅ্যাক্টিভ না হই তাহলে এই সম্পর্ক হয়তো বা এখন যে অবস্থায় আছে তার চাইতে আরো বেশি উন্নত আমরা করতে পারবো না। নির্বাচনের কারণে কিছুটা ফল আউট আমরা পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি বা ইলেকট্রনিক মিডিয়াতেও জানতে পারছি যে ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে সেখানে মুসলমান জনগোষ্ঠীর উপরে অথবা যারা নির্বাচনে হেরে গেছেন সেই রাজনৈতিক দলগুলোর উপরে, কর্মী সমর্থকদের উপরে কিছুটা আপনার অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। তো সেইটা হয়তো কিছুটা স্বাভাবিক, কিছুটা আপনার অতি উৎসাহী লোকজন করছে, কিছুটা হঠকারিতা সেখানে হচ্ছে, কিছুটা বিচ্ছিন্ন ঘটনা সেটা হচ্ছে। আমি আশা করি যে দুই দেশের সম্পর্কের মধ্যে এইটা কোনো প্রভাব ফেলবে না, কিন্তু সেই জন্য আমাদেরকে একটু সক্রিয় হওয়াটা প্রয়োজন। আমি একটু মোহাম্মদ কামরুজ্জামান আপনার কাছে আসতে চাই। আপনি একটু বলবেন যে আমাদেরকে মাহফুজুর রহমান যেমনটা বলছিলেন যে এক্ষেত্রে পুশিনের যে সমস্যাটা সেইটা যদি হয় তাহলে এক্ষেত্রে বাংলাদেশের করণীয় কি হবে? এই ধরনের ঘটনা যদি বাড়ে, সাম্প্রদায়িক যে উস্কানি সেটাও যদি এর মাধ্যমে হয় তাহলে আমাদের দেশের আসলে এটা কতটা প্রভাব পড়বে? দেখুন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 ভারতে এই আইন পাশ হওয়ার পর এই আপনার ভোটার হবে কি হবে না এই নিয়ে এক ধরনের রাজনীতি ছিল। তো ইলেকশনের জন্য এ ধরনের রাজনীতি করেই থাকে। আর দুই দেশের সম্পর্কের কথা যখন আমরা বলি, সরকারের পাশাপাশি কিন্তু বিশাল জনগোষ্ঠী একটা বড় ফ্যাক্টর। ভারত যেরকম একটা ধর্মনিরপেক্ষ দেশ, বাংলাদেশও ধর্মনিরপেক্ষতা প্র্যাকটিস করে। দুই দেশের জনগণই শান্তিপ্রিয়। তো সরকার অনেক সময় ভোটের রাজনীতির জন্য এ ধরনের আপনার একটু উত্তেজনা মাঝে মাঝে তৈরি করতেই পারে। কিন্তু আপনি দেখেন ইউরোপ এত উন্নত, কারণ ইউরোপের কোনো দেশে যাওয়ার জন্য আপনার ভিসার প্রয়োজন হয় না। সেনজেন সাইন করে তারা 28টা দেশ ইউরোপের মধ্যে তারা আসা যাওয়া করে। আমরাও কিন্তু আমাদের এই
প্রয়াত রাষ্ট্রপতি জেনারেল জিয়া তিনি সার্কের স্বপ্ন দেখেছিলেন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। আমার তো মনে হয় এখন সময় এসছে, প্রত্যেক দেশের যারা নেতৃত্বে আছেন তারা শিক্ষিত। মোদি গভর্নমেন্টের জনাব মোদি প্রধানমন্ত্রী, উনি দিল্লি ওপেন ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের আপনার গ্রাজুয়েট এবং মাস্টার্স। শুভেন্দু অধিকারী, যিনি পশ্চিমবঙ্গে আপনার হয়তোবা সরকার গঠন করতে যাচ্ছেন, তিনিও কিন্তু বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার ডিগ্রি নিয়েছেন। তো শিক্ষিত মানুষ, শান্তিপ্রিয় মানুষ, যারা উন্নয়নকামী মানুষ, তারা সবসময় চাবে উইন উইন সিচুয়েশন। আপনি যে শব্দটা ইউজ করলেন যে পুশব্যাক, আমার মনে হয় না ওই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয়েছে বা হবে, কারণ সবাই এখন সজাগ। কারণ আপনি প্রতিবেশী হিসাবে প্রতিবেশ প্রীতি যেরকম প্রয়োজন, এগেইন এ প্রতিবেশ ভীতি, এই দুইটার মধ্যে কিন্তু আমাদেরকে সামঞ্জস্য রাখতে হবে। জনগণ এখন অ্যালার্ট। আমি যে কারণে প্রথমেই বলেছি আমাদের সকলকে অ্যালার্ট থাকতে হবে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। জনগণ যখন অ্যালার্ট থাকে, সরকার যখন বেনেভোলেন্ট হয়, তখন আমার মনে হয় যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রেখে দুই দেশই উন্নয়নের পথে হাঁটবে, বন্ধুত্বের পথে হাঁটবে বলে আমি মনে করি। আমি একটু আসতে চাই মাহফুজুর রহমান, জনাব মাহফুজুর রহমান, আপনার কাছে আবার একটু আসতে চাই। আমরা কিন্তু মোদী সরকারকে বলতে শুনেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে আসলে তিস্তা চুক্তির কোনো অগ্রগতি হবে না। সেক্ষেত্রে এখন কি মনে হয় যে বিজেপি সরকার গঠন করার পর আসলে এই তিস্তা চুক্তির কি কোনো অগ্রগতি হতে পারে, বা এখান থেকে কি আমরা কোনো সুখবর পেতে পারি কিনা বাংলাদেশ? তিস্তা চুক্তি যখন প্রথমে দু দেশের মধ্যে ড্রাফট চূড়ান্ত হয়ে যায় এবং হঠাৎ করে জানা যায় যে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী, তার আপত্তির কারণে এই চুক্তিটা শেষ পর্যন্ত স্বাক্ষরিত হয়নি। এখন যেহেতু সেই মুখ্যমন্ত্রী আর ক্ষমতায় থাকছেন না, সুতরাং সাধারণভাবে অনেকে মনে করতে পারে যে সেই চুক্তিটা হয়তো এখন স্বাক্ষরিত হতে পারে। কিন্তু একটা জিনিস আমাদের বিবেচনা করা দরকার যে এর মধ্যে যথেষ্ট সময় পার হয়ে গেছে, অনেকগুলো বছর পার হয়ে গেছে, সুতরাং বাস্তবতা কিছুটা পরিবর্তিত হয়ে গেছে। দ্বিতীয় হলো, চুক্তি এই ধরনের ঘটনা ঘটে যখন দুটো দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকে এবং দুটো দেশ পারস্পরিক সম্পর্কটা উন্নত করার জন্য কমিটেড হয়। বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ঠিক সেরকম পরিস্থিতি নাই। আমরা দীর্ঘদিন একটা টানাপোড়েনের মধ্যে ছিলাম, এখন আমরা সম্পর্ক স্বাভাবিককরণের দিকে যাচ্ছি। সুতরাং এই মুহূর্তেই যদি আমরা আশা করি যে তিস্তা চুক্তি হয়ে যাবে, সেটা হয়তো হবে না, এক। আর দ্বিতীয় হলো যে যদি চুক্তি হয়ও, এটা হয়তো নতুন করে আলাপ আলোচনা করতে হবে উভয় পক্ষ থেকে। আমার ধারণা আগের ড্রাফটে বেশ কিছু পরিবর্তন আসার সম্ভাবনা আছে, এবং তার মধ্যে একটা ভয়াবহ বিষয় হলো যে যেহেতু পরবর্তীতে আপনার তিস্তা ম্যানেজমেন্ট একটা প্রকল্প করা হয়েছিল এবং সেই প্রকল্পের জন্য ভারত এবং চীন দুটো দেশই আগ্রহ প্রকাশ করেছিল। আমার মনে হয় নতুন করে যখন আমরা তিস্তা চুক্তি করতে যাব, তখন তার একটা রেফারেন্স, অর্থাৎ ওই প্রকল্পের একটা রেফারেন্স এখানে চলে আসবে এবং সেটাকে কিছুটা জটিল করে দিবে। কামরুজ্জামান এবং মাহফুজুর রহমান, আপনাদের কাছে আমরা বলছিলাম যে আসলে আপনাদের দুজনের সাথে কথা বলেই আমরা যেটা মনে হলো যে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এই বিজেপি সরকার গঠনের মানে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না, কোনো ধরনের আমরা বলবো যে আশঙ্কার মধ্যে নেই। আসলে সুখবরই বলতে হয়। আপনাদের সাথে কথা বলে আমরা যতটুকু আপনারা আভাস দিলেন এবং ইঙ্গিত দিলেন, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।